কলাকুশলীদের নাটক মহাদেব হালদার রচিত মানস প্রতিমা। স্বপ্ন। মানুষ অনেক কিছুই স্বপ্ন দেখে। এই নাটকের নায়িকা করবীয় স্বপ্ন দেখেছিল তার প্রিয়তম সুনীলকে নিয়ে ঘর বাঁধে। তার সেই স্বপ্ন কি সার্থক হয়েছিল না মাঝ পথে ভেঙে গিয়েছিল? কে সেই স্বপ্ন ভেঙে দিয়েছিল? আপনি, আমি, না আমাদের অভিভাবক? দুটি ফুল যে অকালে ঝরে গেল, এর জন্য দায়ী কে? বর্তমান সমাজের জীবন্ত দলিল, শৌখিন সম্প্রদায়ের উপযোগী নাটক মানস প্রতিমা। জানি না কোন কুক্ষণে আজ বাবা বিশ্বেশ্বরের পুজো দিতে এসেছিলাম। ছেলেটার অসুখ করেছিল বলে আমি বাবার কাছে মানত করেছিলাম। তবে কি সত্যি আমি আমার খোকনকে খুঁজে পাবো না? না না না, খোকনকে তো আমায় খুঁজে বার করতে হবে, নইলে আমি ফিরে যাব কি করে? আমি মলিনাকে কি জবাব দেব? পেলি না নিবারণ? খোকনের খোঁজ তুই পেলি না? না না কর্তাবাবু, না। আমি অলিতে গলিতে তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও আমি খোকাবাবুর খোঁজ পেলাম না। তাহলে এখন কি হবে নিবারণ? তোর গিন্নি মাঝে খোকনের অপেক্ষা করছে। আমি অপরাধী কর্তাবাবু, আমি অপরাধী। আপনি আমাকে শাস্তি দিন কর্তাবাবু। আমি যদি হাত না ছাড়তাম তাহলে হয়তো খোকাবাবু হারাতো না। নিবারণ, তোর কোনো দোষ নেই রে নিবারণ, তোর কোনো দোষ নেই। সবই আমার অদৃষ্ট। আমি বড় ভাগ্যহীন। তাই তো বাবা বিশ্বেশ্বর আমার বুক থেকে আমার খোকনকে ছিনিয়ে নিয়েছে। না 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 না, খোকনকে আমি আর যেতে দেব না। খোকনকে আমায় খুঁজে পেতেই হবে, যেমন করেই হোক। খোকনকে আমায় খুঁজে পেতে হবে নিবারণ, খোকনকে আমায় খুঁজে পেতে হবে। খোকন যে আমার কাছে খেলনার জন্য বায়না করছিল। আয় না খোকন, লুকিয়ে থাকিস না বাবা। দেখ তোর জন্য আমি খেলনা কিনে এনেছি বাবা। আর লুকিয়ে থাকিস না বাবা, বাড়ি যেতে হবে। তোর মা তোর দাদা যে বাড়িতে তোর জন্য অপেক্ষা করছে। একটু এগিয়ে গিয়ে দেখ না নিবারণ, খোকন হয়তো রাস্তায় বসে কাঁদছে। এই তো মাত্র ছেলেটা অসুখ থেকে উঠেছে। আমাদের না পেলে তার তো আবার অসুখ করে যাবে। তোমরা যতই চিৎকার করো, এই আকাশ ফাটিয়ে চিৎকার করলেও তোমার খোকনকে তোমরা পাবে না। পাবো না? লাগো না। যা হারার তার ফিরে পাওয়া যায় না। কি বলছো কিছু নেই? এই পাগলের কথা বিশ্বাস করবে, আর বিশ্বাসই বা করবে কেন? আমার মতো পাগলের কথা ভদ্রলোকেদের বিশ্বাস করতে নেই। তোমার বাড়ি কোথায়? বাড়ি? হ্যাঁ। তুমি দেখছি তো আমার মতো একটা পাগল। হ্যাঁ, আমি পাগল। আমার যদি বাড়ি থাকতো তাহলে কি আমি রাস্তায় ঘুরে বেড়াতাম? জানো,
থাকলে অসীম তাকে নিয়ে আমি একটা সুখের নীড় রচনা করতাম। হ্যাঁ, কে? ও আমার ছেলে গো বাবু, আমার ছেলে। আমি 5 বছর আগে আমার অসীমকে নিয়ে এই কাশীর মন্দিরে আমি পুজো দিতে এসেছিলাম। তারপর মন্দিরে ছিল খুব ভিড়। তারপর অসীমকে আমি এক জায়গায় বসিয়ে আমি মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। তারপর ফিরে এসে দেখি আমার অসীম আর ওইখানে নেই। এই 5 বছর আমি তাকে এত খুঁজেছি, নিজ চোখের জলে ধুইয়ে দিয়েছি বাবা বিশ্বেশ্বর। তবু বাবা বিশ্বেশ্বর আমাকে দয়া করেনি, ফিরিয়ে দেয়নি আমার অসীমকে। জানো, ওই বেটা বিশ্বেশ্বর বড় নিষ্ঠুর, বড় স্বার্থপর। ওর মুখে দয়া মায়া বলে কিছু নেই। ও শুধু বসে বসে নিজের আনন্দে শুধু খাবে, শুধু কাঁদাবে। তবে কি আমাকে এভাবে কাঁদতে হবে? বাবু, আমি আমি কি অন্যায় করেছি যে তুমি আমার বুক থেকে খোকনকে কেড়ে নিলে? বলো কেন, কেন, কেন? বলো বলো বিশ্বেশ্বর, বাবু কি অন্যায় আমি করেছি? তুমি বলো বলো বলো। তুমি চুপ করো, চুপ করো। আমি চুপ থাকতে পারছি না নিবারণ। আমি আমি শান্ত হতে পারছি না। আমার বুকের যত রক্ত আছে সেই রক্ত দিয়ে ধুইয়ে দেবো বাবা বিশ্বেশ্বরের চরণ। ভেঙে ফেলবো এই মাথা টুকে, ভেঙে ফেলবো এই পাষাণ পাথর। তবুও যদি আমি আমার খোকনকে না ফিরে পাই, তাহলে তারস্বরে চিৎকার করে আমি বলবো, ভগবান অন্ধ, ভগবান অন্ধ, আর দেবতা বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। বাবু, ওরে পাষাণ দেবতা, কত কত রক্ত তুই চাস? আমার দেহের সমস্ত রক্ত আমি উজাড় করে দেব, শুধু বিনিময়ে তুই আমার খোকনকে ফিরিয়ে দে, খোকনকে ফিরিয়ে দে। সত্যি হয়? সত্যি? তবে কি সত্যি সত্যি আমি সুনীলদার স্ত্রী হব? জানি না ঠাকুর, জানি না। কি তোমার ইচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না ঠাকুর, আমি কিছুই জানি না। কি সুনীলদা, তুমি? কেন আসতে পারি না বুঝি? না মানে আমি তা বলছি না, মানে কিন্তু এই সময় তোমার কাছে আসার জন্য আমার আবার সময় আছে নাকি? আমরা নিচে জাত, কেউ দেখলে যে তোমার নামে কলঙ্ক রটাবে। ভালোবাসার কাছে জাতের বিচার চলে না করবি, আর কলঙ্ক তোমাকে পেলে সেই কলঙ্ক আমি সাদরে মাথা পেতে নেব। কিন্তু যা আমার যে সবসময় ভয় হয় সুনীলদা, ভয় করবি সমাজ যদি আমাদের গ্রহণ না করে? বিয়ে করব আমি, সমাজ নয়। তাই সমাজ স্বীকৃতি দিক বা না দিক তাতে আমার কিছুই যায় আসে না। সুনীলদা, ভুল করো না সুনীলদা, ভুল করো না।
একটু একটু তুমি বোঝার চেষ্টা করে একটু বুঝে দেখো। ভুল আমি করিনি করবি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। প্রকৃতির অমোঘ বিধানে ফুল একবারই ফোটে, রূপে রসে গুণে আকৃষ্ট করে, তারপর তারপর সে ধীরে ধীরে ঝরে পড়ে। এমএ পাস করে বাবার অনুমতি নিয়ে আমি ছুটে আসবো তোমার কাছে, তোমার গলায় মালা দিতে। সে কথা পরে চিন্তা করবে, আগে তুমি পরীক্ষা পাশ করো তারপর। দাও, আমার জন্য তুমি অপেক্ষা করবে তো করবি? তোমার জন্য আমি যুগ যুগ ধরে অপেক্ষা করতে পারি, কারণ তোমাকে যে আমি মনে প্রাণে স্বামী রূপে গ্রহণ করেছি। তোমাকে নিয়ে আমি কত স্বপ্নের জাল বুনেছি। তুমি আমাকে গ্রহণ করো আর নাই করো, তোমার স্মৃতি আমার এই অন্তরে জড়িয়ে নিয়ে আমি চিরটা কাল বেঁচে থাকবো। তোমার চোখে জল করবি? না না, ও কিছু নয়। জানো সুলিন্দা, আমার মনে হয় আমাদের এই মিলনের মাঝে কোনো বাধা এসে দাঁড়াতে চাইছে। সে প্রাচীর ভেঙে আমি এগিয়ে যাব, আর তুমি আমার হৃদয়ের ধ্রুব তারা, তুমি দেখাবে আলো, আর সেই আলোর পথে চালিত হব আমি। সুলিন্দা, তোমার চোখে জল দেখলে আমার যে কিছুই ভালো লাগে না করবি। পড়তে বসেও সমস্ত কিছু যেন কেমন গোলমাল হয়ে যায়। নাও নাও নাও, এবার একটু হাসো তো প্লিজ। তুমি না সবসময় এমন করো, সত্যি। নাও এবার হয়েছে তো? সত্যি করবি, তোমার এই মিষ্টি সুরেলা হাসি আমার মনকে আকৃষ্ট করে। মনে হয় তোমার যে সুন্দর এই পৃথিবীতে আর কিছু নেই। তাই বুঝি? সত্যি করবি, তুমি কত সুন্দর, কি সুন্দর কাজল টানা চোখ, বাঁশির মতো না আর মেঘের মতো এক রাত কালো চুল। যাও, তুমি না দুষ্টু, ভীষণ দুষ্টু। বেশ, আমি তাহলে চলেই যাচ্ছি, আর কোনোদিন তোমাকে বিরক্ত করতে আসবো না। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে, যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, বলবো তোমার কানে কানে। এদিকে যে বাবার খুব রাগ হয়েছে, তুমি রাগ করে চলে যাও। নাও বাবা নাও, এই আমি কান মুলছি, এই নাক মুলছি, আর কোনোদিনও তোমাকে বাধা দেব না, কিচ্ছু বলবো না। আরে বাবা, তুমি হাসছো যে? তোমায় দেখে। আমায় দেখি? হ্যাঁ, এখন বুঝেছি লোকে কেন বলে মেয়েরা হাসাতেও পারে আবার কাঁদাতেও পারে। জানোই তো যে মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না। তাই বুঝি? আগে হ্যাঁ মশাই, হ্যাঁ। আচ্ছা, এখনো আমার কাছে তোমার লজ্জা করবি? ভেবে দেখো তো আমাদের অতীতের কথা। তোমার মনে আছে করবি, একবার আম পাড়তে গিয়ে আমি তোমার গালে একটা চড় মেরেছিলাম। তার জন্য আর দিন তুমি আমার সঙ্গে কথা বলোনি। তুমিও তো আমার সঙ্গে কথা বলোনি, শেষে নারকেল নাড়ু দিয়ে আমি প্রথমে কথা বলেছিলাম। এই শোনো, হ্যাঁ, বলো। আর কাছে এসো না। বলো। জানো তো কাল রাত্রে না আমি সুন্দর একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন করবি? আমরা দুজনে বেড়াতে গেছি, হ্যাঁ অনেক দূরে, কাশ্মীর, কন্যাকুমারী। তারপর আর কিছু বলবো না। তোমার কলেজের সময় হয়ে গেছে, তোমার সে খেয়াল আছে? তাই তো? আচ্ছা, আমি কিন্তু এখন আসছি করবি, তবে কলেজ থেকে ফিরে এসে বাকিটা কিন্তু আমি শুনবো। ঠিক আছে। সুনিন্দা আমাকে বিয়ে করবে, আমার স্বপ্ন সার্থক হবে। তবু কেন জানি না মনটা আমার সব সময় কুগায়। আমি কিছুই বুঝতে পারি না, কেন যে এমন হয় আমি কিচ্ছু বুঝতে পারি না। মনে রং লাগলে কোনো কিছুই বোঝা যায় না বৌদি। অনেক তুমি? হ্যাঁ, হঠাৎ বৌদি বলে রাখলাম বলে অবাক হয়ে গেলে দেখছি। না মানে তার ঠিক মানে অতি সহজ, ছুরি কোদাল দিয়ে আমাকে আর বোঝাতে হবে না, আমি সব জানি। তুমি সব জানো? ভয় নেই, জানলেও কাউকে বলবো না।
তবে হ্যাঁ বৌদি, কি দাদাকে আয়ত্তে আনা তোমার কিন্তু একটা ক্যালিবার আছে। কি রকম? দাদার খাতার পাতায় শুধু লেখা, করবি আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার জীবনের সব। তাই বুঝি? জানো বৌদি, দাদা পরশুদিন ঘুমিয়ে ঘুমিয়ে করবি করবি করে চিৎকার করে উঠলো। তারপর কি হলো? তারপর আর কি, মাথায় বেশ করে জল ঢেলে দিলাম, ব্যাস সব ঠিক হয়ে গেল। সত্যি সত্যি ছেলেরা প্রেমে পড়লে একেবারে পাকার মাছের মতো হয়ে যায়, নড়তে চড়তে পারে না। ও এবার ভুক্তভোগী? না না, এসব ব্যাপারে আমি একেবারেই হোকলে। সত্যি অনিল, সত্যি তুমি কত সুন্দর। দাদার থেকে নিশ্চয়ই নয়। আচ্ছা তুমি একটু এখানে দাঁড়াতো ভাই, আমি একটু আসছি। ও, আমার সঙ্গে কথা বলতে বিরক্তি বোধ হচ্ছে বোধহয়। সে তো হবেই, দুধের স্বাদ কি আর ঘোলে মেটে? দেখো তুমি কিন্তু খুব খুব বাচাল হচ্ছে, তোমার এই বাচালো তো একটু থামাও তো ভাই। থামবো কেন? দাদা যেমন বিয়ের আগে সবকিছু রিহার্সাল করে নিচ্ছে, আমিও তেমনি ভাবি বৌদির সঙ্গে রিহার্সাল দিয়ে সম্পর্কটা প্রগাঢ় করে নিচ্ছি। তাই বুঝি? শোনো বৌদি, আমার মাত্র আর দুদিন ছুটি আছে, পরশুদিনই আমাকে কলকাতা চলে যেতে হবে। তাই জন্য আমি একটা প্রোগ্রাম ঠিক করেছি, প্রোগ্রাম? সিনেমা দেখা। সিনেমা? হ্যাঁ, তুমি দাদাকে নিয়ে ঠিক 4টের সময় চলে যাবে, আমি টিকিট কেটে রাখবো। কিন্তু কোনো কিন্তু আমি শুনবো না, আমার অনুরোধ তোমাকে রাখতেই হবে। আমরা করি, তাছাড়া নিচু জাত, এত দূর এগোনা কি আমাদের ঠিক হচ্ছে ভাই? আমাদের মিলনের মাঝে যদি কোনো বাধা সৃষ্টি হয়ে দাঁড়ায়? সমস্ত বাধা বিপত্তিকে অগ্রাহ্য করে যাকে আমি বৌদি বলে দেখেছি, তাকে বৌদির আসনে প্রতিষ্ঠিত করে অনিল, আসবাদ উপত্যে পুরস্কার অর্পণ করবো। অনিল ঠাকুর তুমি। ভালোবাসা যে অন্ধ বৌদি, যে অন্ধ, তাই তো ভালোবাসায় কাউকে একবার আপন করে নিলে কত চেষ্টাতেও আর পর করা যায় না বৌদি, পর করা যায় না। ঠাকুরপো, আমি আমি চাচাচি বাড়ির বউ, রামের মতো স্বামী, লক্ষণের মতো দেবর। জানি না এত সুখ ভগবান আমার কপালে সহ্য করবেন কিনা। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। কত চেষ্টা করেও আজও কোনো একটা উপায় করে উঠতে পারলাম না। দাদা, বিনা পণে কেউ বিয়ে করতে রাজি হচ্ছে না। পরে পরে সব শোধ করে দেবো বলছি, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করছে না। আমরা যে গরিব দাদা, তাই তো আমাদের কথা কেউ বিশ্বাস করে না। গরিব বলেই তো সকলের কাছ থেকে অপমানিত হয়ে ফিরে আসছি। দাদা, তবু তবু আমি হাল ছাড়বো না, যতদিন না তোকে পাত্রস্থ করতে পারছি। হ্যাঁ, তোমার পেটের ভাত হজম হচ্ছে না, তাই না? আচ্ছা দাদা, আমি কি তোমার কাছে এতই ভারী বোঝা হয়ে দাঁড়িয়েছি যে আমাকে বিদায় করার জন্য তুমি একেবারে উঠে পড়ে লেগেছো? দূর পাগলি, তুই বোঝা হতে যাবি কেন? দাদা, ভাবছিস তোকে পরের ঘরে পাঠিয়ে আমি সুখী থাকবো? না রে করবি না, তবু যে তোকে পরের ঘরে যেতেই হবে, এটাই আমাদের সমাজের প্রথা। আচ্ছা দাদা, আমি যদি বিয়ে না করি, সবসময় তোমার কাছে থাকি, তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে না যাবে? না, বলো? তা হয় না। কেন হয় না দাদা? মেয়ে হয়ে জন্মেছি বলে কি এতই অপত্তেও যে আমার জন্য তোমাকে সবার কাছে ছোট হতে হবে? করবি না দাদা না, আমি তোমাকে কাছে আর ছোট হচ্ছি, তোমাকে যদি পায়ে পড়তে দাও, আমার জন্য তুমি কারো কাছে আর ছোট হয়েও না দাদা। 4 বছর বয়সে তোকে বাবা আমার হাতে তুলে দিয়ে বললেন যে তোদের জন্য কিছুই রেখে যেতে পারলাম না, মহেশ তুই তোর থেকে মানুষ করিস এবং তৎপাত্রের সম্পাদন করিস। আর আমি তোর এমনই হতভাগ্য দাদা যে তোকে পাত্রস্থ করতে পারলাম না। আর কিছুই নেই রে, আর কিছুই নেই। তুমি চুপ করো দাদা, তুমি চুপ করো, আর কথা বলো না দাদা। যাও, কতগুলো জামা কাপড় আমি তৈরি করে রেখেছি, ওইগুলো দোকানে দিয়ে আর কিছু চাল ডাল কিনে নিয়ে এসো, রান্না করতে হবে না। একটু কাল জামা কাপড় দিয়ে এলাম, আবার আজ? কাল রাত্রি ওইগুলো আমি তৈরি করেছি দাদা। না না, ওভাবে রাত জেগে তুই নিজের শরীরটা নষ্ট করিস না। হ্যাঁ, এখন তুমি আমার শরীর দেখছো, আর দিন রাত তুমি কারখানায় পরিশ্রম করে এই সংসার চালিয়েছো, তখন তুমি তোমার নিজের শরীরের দিকে খেয়াল রেখেছো না দাদা? করবি তোমার কারখানা
দিদি, আমি আজ জামা কাপড় তৈরি করবো না, মেশিনটাকে ভালো করে পরিষ্কার করে আমি তুলে রাখবো। এবার হবে তো? কারখানা খুলবে জানি না। আজ 6 মাস হতে চললো, কোম্পানি লক আউট হয়েছে, এখনো পর্যন্ত কোনো খবর নেই। এই এই কমাস তোর খুব কষ্ট হচ্ছে তাই না করবি? না দাদা, আমার কোনো কষ্ট হচ্ছে না দাদা। যাও যাও, তুমি তাড়াতাড়ি বাজারে যাও, নইলে এখনই দোকান বন্ধ হয়ে যাবে। যাও তো, কত দেরি হয়ে গেছে। যাও দাদা, যাও। বহু তপস্যা করে তোর মতো এরকম একটা বোন পেয়েছি। দাদা, ভগবানের কাছে প্রার্থনা করি, ওগো ভগবান, এমনি বোনের দাদা হওয়ার সৌভাগ্য নিয়ে আমি যেন বারবার জন্মাতে পারি, আমি যেন বারবার জন্মাতে পারি। যাও দাদা, যাও, তুমি তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসো। আর আমিও যাই, উনুনটা ধরাই, নইলে আমার রান্না করতে দেরি হয়ে যাবে। কোথায় ছিলাম ওই পাড়াগাঁয়ের শিক্ষিত বেকার যুবক, আর আজ কোটি কোটি টাকার মালিক, উষা ফ্যাক্টরির মালিক, অপরদিকে লাখ মার্কেটার। শুধু আমি কেন, আমার 5 পুরুষ দিব্যি হাত পা ছড়িয়ে বসে খাবে। আপনার কথা মতো মাল ঠিক জায়গায় পৌঁছে দিয়েছি। এই জন্য তো বিশ্বাস করে তোমার উপর কাজের দায়িত্ব আমি দিই। এবার আমার মজুরিটা দেব, নিশ্চয়ই দেব। আচ্ছা, পুলিশ আমাদের কোনো সন্দেহ করেনি তো? গুন্ডা পরেশলালের কাছে পুলিশ কেন? পুলিশের বাবা কোনো সন্দেহ করতে পারবে না। তারপর তোমার এই নতুন ছেলে কেমন কাজ করছে? ও একা 100, কাল রাতে গাড়ি থেকে 500 টিন বেবি ফুড নামিয়েছে। 500 দিন? হ্যাঁ স্যার, 500 দিন। এবার আমার মজুরিটা দিন স্যার। দেব। এই নাও। মাত্র 300 টাকা? হ্যাঁ, 300 এর বেশি দেওয়া সম্ভব নয়। তাছাড়া চড়াই মাল, রিক্সের ব্যাপার আছে। পুলিশ ধরতে পারলে মোটা টাকা ঘুষ দিতে হবে স্যার। নিশ্চয়। নইলে যদি থানায় নিয়ে যায়, আমার সম্মান নষ্ট হবে। সম্মান নষ্ট হবে। আসছো যে? আপনার কথা শুনে স্যার, এই সমাজের উঁচু তলায় বসে আর এই সমাজের নিচু তলার মানুষদের নিয়ে আমি অসৎ ব্যবসা চালিয়ে আপনি হবেন সমাজের কোটিপতি, আর আমরা চোর গুন্ডা বদমাশ, তাই না? এই ভদ্র সমাজ আমাদের দেখে নাক সাটকাবে, আর আপনি ওই উঁচু তলায় বসে বড্ড হাসির হাসি আসবেন, তাই না? কি বলতে চাও তুমি? আমরা নিজেদের জীবন তুচ্ছ করে পুলিশের গুলি উপেক্ষা করে ওই রাতের অন্ধকারে বাগান ভেঙে আপনার গরমে তুলে দিই হাজার হাজার টাকার মাল, আর পরিবর্তে আপনি আমাদের নামমাত্র টাকা দিয়ে আপনি লুটছেন বেশি মুনাফা। চোখের লাল। আর পুলিশ যদি ধরে আমাদের অ্যারেস্ট করে, এই আপনি ওই ভদ্রতার মুখোশ করে বলবেন ওই সমাজ বিরোধীদের গ্রেপ্তার করাই উচিত, অথচ ওই আপনাদের মতো হীন ষড়যন্ত্রেই আমরা তৈরি হয়েছি চোর গুন্ডা বদমাশ। কত টাকা তোমাকে দিতে হবে? 5,000 টাকার মালে অন্তত 2,000 টাকা। 2000 টাকা? হ্যাঁ, বেশ, এ টাকা আমার নিজের জন্য নয়, যারা যারা দুবেলা দুমুঠো খেতে পায় না, রাস্তায় রাস্তায় কুকুরের মতো ঘুরে বেড়াই, শিক্ষা ভদ্রতা থেকে যারা বঞ্চিত, তাদের হাতে তুলে দেবো আমি এই টাকা। এইভাবে বেকার টাকা নষ্ট করিস না সুখে। কি কি হবে আচ্ছা এই বাবের টাকা নিয়ে? আর এই পথেই যখন এসেছি আর তো বাড়ি ফিরে যেতে পারবো না, তাই তাই আমার এই পাবের টাকা আমি বিলিয়ে দেব এই সর্বহারা দরিদ্রদের মধ্যে। তাই বলে অসময়ের জন্য কিছুই রাখবি না তুই?
রাস্তা থেকে কুড়িয়ে এনে যখন মানুষ করেছো তুমি, তখন অসময়ে তুমিই আমাকে দেখবে ওস্তাদ। সুখেন, গুন্ডামি করি, ওয়াগান ভাঙি, আমার নিজের জন্য নয়, এই অনার্কিষ্ট মানুষদের মুখে তুলে দেবো ক্ষুধার আহার, ফুটিয়ে তুলবো তাদের মুখে হাসি। এসব তুই কি বলছিস সুখেন? যাদের জীবন ভরে গেছে দুঃখের গাঢ় অন্ধকারে, ভেঙে গেছে তাদের হৃদয়, এই নিষ্ঠুর সমাজের অত্যাচারে, তাদের নিয়েই আমি লড়াই করতে চাই ওস্তাদ। লড়াই, লড়াই। ছেলেটার কথাগুলোর মধ্যে কেমন যেন বাঁকা বাঁকা ভাব ঠেকছে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি ওকে ঠিক করে নেব। হ্যাঁ, তোমার মধ্যে বিশ্বাস আমার আছে। তাহলে এখন চলি স্যার। হ্যাঁ, এরপর যে মালগুলো আনবে সেগুলো কিন্তু আন্ডারগ্রাউন্ডই রাখবে। ঠিক আছে স্যার, আপনার আদেশ মতো মাল আমি আন্ডারগ্রাউন্ডেই রাখবো। ছেলেটার বিবেক বুদ্ধি আছে, মনে হয় কোন ভদ্রঘরের সন্তান, কিন্তু পরে জনের মুখে শুনেছি ছোট জাতের ছেলে রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করেছে, কিন্তু আমার তো বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না বাবা? দীপক, বলো বাবা। সারাদিন তুমি কোথায় ছিলে? না মানে আচ্ছা, দিন রাত তুমি ছোট করে কোথায় ঘুরে বেড়াও বলো তো? আমি? হ্যাঁ, তুমি আয়নায় নিজের শরীরটা দেখেছো কি ছিলে, আর আজ কি হয়েছে? আমাকে যে অনেক কাজ করতে হয় বাবা। কি কাজ? সে আমি তোমাকে ঠিক বলে বোঝাতে পারবো না। শোনো দীপক, তুমি আমার একমাত্র সন্তান, তুমি হবে আমার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী। তাই আমি চাই এখন থেকেই ব্যবসার সমস্ত দায় দায়িত্ব তুমি বুঝে নাও। সে কথা পরে হবে বাবা। আচ্ছা বাবা, কিছু বলবে? হ্যাঁ আমার কিছু টাকার প্রয়োজন। আরে এই তো পরশুদিন 500 টাকা নিলি, আমার আজই টাকা? আমার যে আজকে টাকা ভীষণ প্রয়োজন বাবা। কত টাকা? 20,000 টাকা। 20,000 টাকা? অত টাকা নিয়ে তুমি কি করবে? এক ভদ্রলোককে আমি কথা দিয়েছি, তার মেয়ের বিয়ের বরপণের 20,000 টাকাটা আমি দেবো। না 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 না, অত টাকা আমি তোমায় দিতে পারবো না দীপক। আমার মুখের কথা বিশ্বাস করে ভদ্রলোক মেয়ের বিয়ের ব্যবস্থা করেছে, আর এখন যদি টাকা না দেই মেয়ের বিয়ে বন্ধ হয়ে যাবে। ভদ্রলোক পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারবে না। আমি তোমার পায়ে বিনতি করছি বাবা, এক গরিব দুঃখী পিতাকে তুমি অপমানের হাত থেকে তুমি রক্ষা করো বাবা। তুমি ভিক্ষা দাও আমাকে, অর্থটুকু তুমি ভিক্ষা দাও বাবা, ভিক্ষা দাও বাবা, ভিক্ষা দাও। এমন রূপ চোখেও দেখা যায়, যত দেখি ততই মনটা জানো আকুড়ি বিকুড়ি। কত রাত্রি গৌরবের কথা মনে করে আমার যে অকট অনিদ্রায় দিনটা কেটেছে সে কথা আমি বলবো কি করে? ঘুরতে ফিরতে আমার চোখের সামনে বারবার ভেসে উঠে করবীর নামটা। করবীকে না পেলে আমি বাঁচতে পারবো না। ওই তো করবি এইদিকেই আসছে, পত্রিকাকে জল নিতে। এবার আমি একটু আড়ালে তারপর আমার এই গোপন কথাটা করবে কি আজ আমি নিশ্চয়ই বলবো।
কোকিল ডাকছে মধুর সুরে, গাছে গাছে ফুলে ফুলে বসন্তের ফুল ভরে গেছে, আর ভ্রমর আসছে মধুপান করতে। আর সেই সঙ্গে আমার মনটাও নাচছে তালে তালে, আর বলছি ভ্রমরা গুনগুনিয়ে আসিস না, কোকিলা কুহু সুরে ডাকিস না, ভ্রমরা গুনগুনিয়ে আসিস না, কোকিলা কুহু সুরে ডাকিস না। বসন্তের বনে আমার মন উদাস হলো, চুপি চুপি তাই তো আমার সুজন বন্ধু এলো। বসন্তের বনে আমার মন উদাস হলো, চুপি চুপি তাই তো আমার সুজন বন্ধু এলো। অনিঠুর অনিঠুর মনটা নিয়ে লুকোচুরি খেলিস না। কি সুন্দর গলা, কি সুন্দর গান। সত্যি করবি, তোমার গান শুনে মনে হচ্ছে আমার বয়সটা ওই 60 থেকে 16.5 হয়েছে। সত্যি একেবারে নির্ভয় সত্যি। তুমি শুনে শান্তি পেলাম। যাই সন্ধ্যা হয়ে যাচ্ছে, পুকুর পাড়ে করছি রেখে এসেছি, জলটা নিয়ে আসি। তুমি চলে যাচ্ছ করবি? হ্যাঁ। তবে কি আমার উপর তোমার কোনো দয়া হবে না? দয়া? কিসের দয়া? এখনো বুঝতে পারছো না? তোমাকে দেখবারের জন্যে রোজ আমি এই জায়গাতেই আসছি। কেন? সত্যি কথা বলতে কি, তোমাকে না আমি খুব খুব ভালোবাসি, তাই না? ঠিক ধরেছো। আমার মনের কথাটা ঠিকই ধরেছো। হ্যাঁ। আরে এই জন্যেই বলে একমাত্র মনের মানুষই মনের কথাটা বুঝতে পারে। আপনার আর কিছু বলার আছে? বলছি অত তাড়া কি যে? জানো করবি, তোমাকে না আমি বিয়ে করে কাছে পেতে চাই। কি বললেন? বিয়ে? হ্যাঁ, আপনাকে না আমি কাকা বলে ডাকি, অথচ একটা মেয়ের বয়সে মেয়েকে বিয়ে করার কথা বলতে আপনার লজ্জা করছে না? ছি, 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 ছি। তোমার ভালোর জন্যই বলছি। আর টাকা পয়সা দিয়ে বিয়ে দেওয়ার মতো তোমার দাদার সে ক্ষমতা নেই। তাই তাই আমাদের দারিদ্রতার দুর্বলতার সুযোগ দিতে চাইছেন, তাই না? ও কথা বলছো কেন? তোমাকে দেখলে আমার মনে বড় দুঃখ। সত্যি বলছি করবি, তোমাকে কোনো দুঃখ দেব না। তোমাকে আমি নালে রাখবো। এমনকি তোমার যে বাড়িটা আমার কাছে বন্ধক আছে, সেটা পর্যন্ত বিনা পয়সায় দিয়ে দেব। তাই নাকি? হ্যাঁ, তোমাকে বিয়ে করে তোমার ওই খুড়িমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তুমি আর আমি দুজনে তোমারে শুনে বেড়াবো। সেগুড়ে বালি। মানে বাবা যদি আমার বিয়ে দিতে না পারে, আমি সারা জীবন কুমারী হয়ে থাকবো। তবু জেনে বুঝে একটা ঘাটের গলার মালার দিয়ে আমি আমার ছাকা সিঁদুর আলতা কিছুতে মুছতে পারবো না। অপমান, অপমান! এই বামুন হয়ে চাঁদ ধরতে হাত বাড়িয়েছে। ও ভেবেছে শুনে ওকে বিয়ে করবে, সে আশায় ইচ্ছাই পড়বে। আরে আমি থাকতে তা হতে দেব না। বলে কৌশলে সুনীলের কাছ থেকে তোমাকে আমি চিনিয়ে আনবো। কালকে তুই চলে যাচ্ছে জানি? হ্যাঁ, দেখতে দেখতে ছুরি শেষ হয়ে গেল। জানিস বিকাশ, এই গাঁ ছেড়ে শহরে থাকতে আমার কোনো কিছু ভালো লাগে না। কি করবি বল? বড় হতে গেলে শহরেতে পড়াশোনা করতেই হবে। তাছাড়া কাকা বাবুর একান্ত ইচ্ছা তুই ইঞ্জিনিয়ার হবি। আমিও যথাসাধ্য চেষ্টা করছি রে, জানি না বাবার ইচ্ছা পূর্ণ করতে পারবো কিনা। পারবি রে, পারবি, তুই নিশ্চয় পারবি। আমি ছেলেবেলায় তোকে দেখে আসছি,
তোর পড়াশোনার একাগ্রতা, তুই প্রতি বছর ফার্স্ট হয়ে আসিস। তা অবশ্য হয়েছি, তবে এবারে খুব বেশি একটা আশা রাখতে পারছি না রে। তোর পরীক্ষার কতদিন বাকি রে? তা প্রায় 6 মাস। তাহলে তুই পরীক্ষা না দিয়ে তোর বাড়ি আসতে পারবি না। না, আর ছুটি পাওয়া যাবে না। তাই বলে মাঝে মধ্যে ফোন করতে যেন ভুলিস না। তোকে ফোন করতে আমার ভুল হবে না রে, তোকে চিঠি দিতে আমার ভুল হবে না রে। আমি কলকাতা থেকে পড়াশোনা করলেও মনটা আমার সবসময় পড়ে থাকে তোরই কাছে। অনিল, মাঝে মাঝে মনে হয় সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে আসি আমি তোরই কাছে। অনিল, তোকে ছেড়ে থাকতে আমার কিছুতেই ভালো লাগে না রে। ছুটির যে কটা দিন আমি এখানে থাকি খুব ভালো থাকি, তারপর কলকাতা চলে গেলেই আমি যেন কেমন মন মারা হয়ে যাই, কোনো কিছুই আর ভালো লাগে না রে। ভালো আমারও লাগে না রে। তুই চলে যাওয়ার পর আমি নিজেকে স্থির রাখতে পারি না। আমাদের এই দুজনের বন্ধুত্ব অভিন্ন, তাই তো আমাদের একে অপরকে ছেড়ে থাকতে এত বেশি কষ্ট হয়। যাক, কাকা বাবু এখন কেমন আছেন বল? ভালো নয়। বাবাকে হয়তো বাঁচানো সম্ভব নয় রে অনিল। সে কি? হ্যাঁ রে, যে রাজরোগে বাবা আক্রান্ত হয়েছে, এই আমাদের মতো গরিবের স্বার্থ নেই সে রোগকে সারিয়ে তোলার। তা বলে চেষ্টা তো ত্রুটি করছি না, কিন্তু আমার তো মনে হয় শেষ রক্ষা তো হবে না রে অনিল। তুই একটা কাজ কর বিকাশ, কাকা বাবুকে হ্যাঁ? কলকাতায় কোনো বড় ডাক্তারের কাছে একবার নিয়ে যা। বড় ডাক্তারের কাছে গেলে পর্যাপ্ত অর্থ চাই। যা কিছু ছিল বাবার চিকিৎসায় আমি সব শেষ করে দিয়েছি। বাবু, খোকা বাবু, এই যে খোকা বাবু, আমি তোমাকে সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে। কেন, কি হয়েছে নিবন কাকা? আরে কর্তা বাবু তোমায় ডাকছেন। বাবা রাখছেন? হ্যাঁ, কেন, কি হয়েছে? এই দেখো, বলি বাবা কেন ডাকছেন তা আমি জানবো কেমন করে? সবাই বললেন নিবারণ, তুই একবার অনিলকে ডাক, তার সঙ্গে আমার কথা আছে। হ্যাঁ, আমি চলি অনিল, ডাক্তারখানা যেতে হবে বাবার ওষুধ আনতে। আমি আসি রে। আচ্ছা ঠিক আছে, যা। আমি রাতে একবার গিয়ে কাকা বাবুকে দেখে আসবো। হ্যাঁ, আসিস কিন্তু, আমি আসছি। আচ্ছা, ওই বিকাশের বাবার কি খুব শরীর খারাপ? হ্যাঁ, বিকাশের মুখে আমি তাই শুনলাম। আচ্ছা দিবান কাকা, হ্যাঁ? বাবা আমাকে হঠাৎ ডাকলেন কেন বলো তো? সে বাড়িতে গেলেই বুঝতে পারবে। না 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 নিবান কাকা, তুমি এখনই বলো। উফ, তোমার সেই ছোটবেলার মতো এখনো সেই আবদারটা গেল না। কোনো কিছু হলেই কেন, কি হয়েছে, কি বৃত্তান্ত সব কিছু খুঁটিয়ে জিজ্ঞাসা করা চাই। ঠিক আছে, তুমি যখন রেগে যাচ্ছ আমি তোমাকে আর কোনো কিছু জিজ্ঞাসা করবো না। বাস, অমনি মুখটা হারিয়ে হয়ে গেল। দেখো দেখো খোকা বাবু, এমন সোনার মতো মুখটা হাড়ি করে থাকলে আমার কি ভালো লাগে। খোকা বাবু, ও খোকা বাবু, যাক, আমার আমার ঘাট হয়েছে, ভুল হয়েছে, হয়েছে তো। শোনো শোনো বলছি, শোনো, আজ সকালে তুমি কলকাতায় চলে যাবে, তাই কর্তাবাবু বললেন আজ সারা রাত বসে তোমার সঙ্গে গল্প করবে। দেখলে তো নিবান কাকা, কেমন করে আমি আসল কথাটা জেনে নিলাম। খুব ভালো করেছো, এখন চলো। আচ্ছা নিবান কাকা, হ্যাঁ বলো। তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? মোটেই না, আমি তোমাকে একদম ভালোবাসি না। তাহলে আমি মন খারাপ করে থাকলে তুমি মন খারাপ করে থাকো কেন? তোমার জন্য আমার মন খারাপ করতে বয়েই গেছে। তুমি তো আর আমার নিজের ছেলে নও যে তোমার জন্য আমি 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 তোমার নিজের ছেলে হলে তুমি আমাকে আরো বেশি ভালোবাসতে তাই না নিবান কাকা? তার মানে আমি
আমি তোমাকে ভালোবাসি না, এই কথাটা তুমি বলতে পারলে খোকা বাবু? তুমি বলতে পারলে? না নিবান দাদা, আমি আমি তোমাকে এমনি 21 বছর আগে কাশীর মন্দিরে ছোট খোকা বাবুকে হারিয়ে গেল, সেই দুঃখে গিন্নিমা মারা গেলেন, আর দুটো শোকে কর্তা বাবু মুচড়ে পড়লেন। তখন তখন আমি আমি তোমাদের কোলে পিঠে করে মানুষ করেছি। হ্যাঁ, আজ আজ তুমি বলছো আমি তোমাদের ভালোবাসি না? বেঈমান, বেঈমান! হ্যাঁ, মানুষ জাতিটা হচ্ছে বেঈমান। এরা কোনো প্রকার মানুষকে বিশ্বাস করতে নেই, বিশ্বাস করতে নেই। নিবান কাকা, নিবান কাকা, নিবান কাকা। দেখতে 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 21টা বছর পার হয়ে গেল। আজ যদি আমার খোকন থাকতো, তাহলে তাহলে এমনি করে সুনীল অলিনের মতো পড়াশোনা করতো। জানি না কোন অপরাধে বাবা বিশ্বেশ্বর আমার বুক থেকে আমার খোকনকে কেড়ে দিয়েছে। একটা দিনের জন্য আমি আমার খোকনকে ভুলে থাকতে পারিনি। ঘুমলেই আমি দুঃস্বপ্ন দেখি, খোকন রাস্তায় বসে কাঁদছে আর বলছে বাবা বাবা। কর্তা বাবু, কর্তা বাবু, কিরে নিবারণ, কিছু বলবি? কর্তা বাবু, যা গেছে তা তো আর পাওয়া যাবে না। ওই শুধু শুধু মনকে কষ্ট দিয়ে কি লাভ কর্তা বাবু? ওরে নিবারণ, আমি না মরা পর্যন্ত আমার এই কষ্ট যাবে না রে নিবারণ, আমার এই কষ্ট যাবে না। আর তোর গিন্নিমা ভাগ্যবতী, তাই তো শত কষ্টকে ফেলে রেখে সে চলে গেছে, আর আমি হতভাগ্য। কর্তা বাবু, সব কিছু হারিয়েও আমি কত কষ্টে এখনো বেঁচে আছি। আপনি যদি না থাকতেন খোকা বাবুদের যে কি অবস্থা হতো আপনি একবার ভেবে দেখেছেন? না রে না নিবারণ, সুনীল অলিনের জন্য আমি কিছুই করিনি। যা করেছিস তুই করেছিস। আমি তো শুধু প্রয়োজনে টাকা দিয়েছি, কিন্তু ওদের মানুষ তো তুই করেছিস নিবারণ, তুই কর্তা বাবু, জানিস নিবারণ, মাঝে মাঝে ভাবি কি আমি খোকন আর তোর গিন্নিমার কথা আর মনে করব না, কিন্তু কখন যে সেই আমার মনের অন্ধকারে 21 বছর আগেকার স্মৃতি ফিরে আসে তা আমি টেরও পাই না। ওরে নিবারণ, তোকে আমি বোঝাতে পারবো না আমার বুকে কি দুর্বিষহ জ্বালা, আমি তা বোঝাতে পারবো না। আমার নতুন করে মনে পড়ে গেল কানাইয়ের কথা। হ্যাঁ, সে আবার কে? আমার হতভাগ্য ছেলে। তোর ছেলে ছিল? কই এর আগে তো কোনোদিন তুই বলিসনি। এতদিন বলবার প্রয়োজন মনে করিনি কর্তা বাবু, কিন্তু আজ আর লুকাবো না। শুনবেন কর্তা বাবু, আমার কানাইয়ের কথা শুনবেন। নিশ্চয়ই শুনবো। কানাই ছিল আমার একমাত্র ছেলে। তাকে নিয়ে আমি সুখের সংসার গড়ার স্বপ্ন দেখেছিলাম। তারপর ভগবান সহ্য করলেন না, এলো কাল বৈশাখীর ঝড়, ভেঙে পড়ল সমস্ত ঘর বাড়ি, আর সেই ঘরেতে চাপা পড়ে মরল আমার কানাই। ও ভগবান! বাবু, সেই কানাইয়ের মৃত্যুর পর আমি এই রাস্তায় ঘুরে বেরিয়েছি। তারপর আপনাদের বাড়িতে কাজ নিয়ে আমি খোকা বাবুদের
কোলে পিঠে করে মানুষ করেছি বাবু। নিবারণ, হ্যাঁ বাবু, শুধু আমার কানাইকে ভুলে থাকার জন্যে। কিন্তু পারিনি, আমি পারিনি কর্তা বাবু। আমি এক মুহূর্তের জন্য আমার কানাইকে ভুলে থাকতে পারিনি নিবারণ, বাবু। আমি আমি চাকর হলেও আমি তো মানুষ। কাই সন্তান হারানোর যে কি ব্যথা, তা আমি মরবে বুঝি কর্তা বাবু। আমি মরবে বুঝি। আমি তাহলে আসি বাবা। তুমি এখনই চলে যাবে অনিল? ট্রেনের সময় হয়ে এসেছে, এখনই না বেরোলে ট্রেনটা আর ধরা যাবে না। না না না, আর এই ট্রেনটা না ধরতে পারলে কলকাতায় পৌঁছাতে দুপুর গড়িয়ে যাবে। না না, তাহলে তাহলে আর দেরি করিস নি। নিবান কাকা, আমি তোমাকে ট্রেনে তুলে দিয়ে আসি। এই দেখো, তোমাকে এত আর কষ্ট করতে হবে না, আমি নিজেই চলে যেতে পারবো। সে বললে আমি কিন্তু শুনবো না খোকা বাবু। প্রতিবারে যেমন আমি তোমাকে ট্রেনে বসিয়ে দিয়ে আসি, এবারেও ঠিক তেমন ভাবে আমি তোমাকে ট্রেনে বসিয়ে দিয়ে আসি। দাও 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 দাও, ওই ব্যাগটা আমাকে দাও। আচ্ছা নিবান কাকা, হ্যাঁ? আমি কি এখনো সেই ছোট্টটি আছি? কে কে বলেছে তুমি ছোট্ট আছো? এখন তুমি মস্ত বড় হয়েছো। তবে তুমি যতই বড় হও না কেন খোকা বাবু, আমাদের কাছে কিন্তু তুমি সেই ছোট্টটি আছো, তাই না কর্তা বাবু? হ্যাঁ হ্যাঁ নিবারণ, একেবারে ঠিক বলেছিস। যা যা, আর দেরি করিস নে, ওর আবার দেরি হয়ে যাবে। ট্রেনটা না পেলে ওর ওর কলকাতা পৌঁছতে অসুবিধা হবে। হ্যাঁ, এই যে যাচ্ছি। হ্যাঁ, এসো খোকা বাবু, এসো। শোন শোন অনিল, কলকাতায় গিয়ে ফোন করতে ভুলবি না বাবা। ঠিক আছে বাবা। আর শোন, সময় মতো খাওয়া দাওয়া করবি। শরীরকে কষ্ট দিয়ে কোনো কাজ হয় না বাবা, কোনো কাজ হয় না। ঠিক আছে বাবা, মনে থাকবে। হ্যাঁ, এসো। আমি এখন আসি। এসো এসো। সুনীল এমএ পড়ছে, আর আর আমার অনিল ইঞ্জিনিয়ার। আজ যদি আমার তমা বেঁচে থাকতো, তাহলে সে দেখতো তার স্বপ্ন কতটা সার্থক হয়েছে। তমা, তুমি স্বর্গ থেকে তোমার সুনীল অনিলকে আশীর্বাদ করো। ওরা জানো আরে নয়ন দাগে তা হঠাৎ কি মনে করে? কদিন ধরেই আসবো ভাবছি, কিন্তু সময়টা কোথায়? এই তোমার বৌদির ভাই ফরমাস খাটতে আমার সারাটা দিনই চলে যায়। এই কাপড় কাচতে হয়, এই রান্না করতে হয়, এমনকি বাসনটাও মাজতে হয়। আর বাইরে বেরোবার সময়টা কি আমার আছে? এসব কাজ আপনাকে করতে হয় নয়নদা? শুধু কি তাই, তোমার বৌদির পাপ পর্যন্ত আমাকে করে দিচ্ছে। সত্যি আপনি তো ভাগ্যবান নয়নদা। কেন? আরে স্ত্রীর পা টিপে দেওয়ার ভাগ্য কজন স্বামীর জোটে। যা বলেছো ভাইয়া। তার মানে তুমি আমাকে রহস্য করছো? ও কথা কেন বলছেন নয়নদা? আপনি আমার চেয়ে বয়সে বড়, তাছাড়া প্রতিবেশী। আমি কি আপনার সঙ্গে রহস্য করতে পারি? আরে এসেছি বলে, প্রতিবেশী বলেই তো তোমাকে সেই কথাটা সাবধান করতে এসেছি। সাবধান? হ্যাঁ। কেন আমি কি এমন অন্যায় করেছি যে আপনি আমায় সাবধান করতে এসেছেন? এই দেখো, তুমি কেন অন্যায় করবে? আরে করেছে তোমাদের সুনীল বাবাজি। সুনীল অন্যায় করেছে? আপনি বলুন, সুনীল কি অন্যায় করেছে আপনি বলুন। আরে ব্যস্ত হয়েও না ভাইয়া, ব্যস্ত হয়েও না। এসেছি যখন
তোমাকে আমি নিশ্চয়ই বলবো। আর আর আমার তোমার এই প্রতিবেশী হিসাবে আমাদের বলাটাও কর্তব্য। কারণ কিছু অঘটন ঘটলে তাহলে আমাদের এই ব্রাহ্মণ সমাজেরই তো অপমান। দেখুন, ভনিতা রেখে আপনি আপনি আসল কথাটা খুলে বলুন তো। এই যে বলছি ভাই, বলছি ওই যে নরেন গোসাইয়ের মেয়ে, কি জানো নাম? করবী। হ্যাঁ, তোমার ওই সুনীলের মাথাটা একেবারে খেয়ে ফেলেছে। কি বলছেন কি নয়নদা? আরে যা ঠিক আমি তাই তো বললাম। দিন রাত মেয়েটা তোমার ওই সুনীলের সঙ্গে গল্প করে। আর মেয়েটার এমন সাহস, সেদিন দেখি সিনেমা দেখে সুনীলের হাত ধরে অত রাস্তে মানুষ দিচ্ছে। আপনি আপনি ঠিক দেখেছেন নয়নদা? আরে আমার চোখকে ফাঁকি দেয়া কি ঠিক হবে? আর ওরা তো ছেলে মানুষ। সুনীল সুনীল এত নিচে নেমে গেছে? না না না, এই যে আমি কল্পনা করতে পারছি না। আরে বয়সের দোষ ভাইয়া, বয়সের দোষ। এই সময় একটু চোখে চোখে রাখতে হয়। নয়নদা, আর ওই ছুরিটারও তো সাহস কম নয়। তুই ছোট জাতের মেয়ে হয়ে তুই আমাদের ব্রাহ্মণ সমাজের দিকে হাতে বাড়াচ্ছিস। ছি 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 ছি। কি দিনকাল এলো ভাই, সব জেনে শুনে মনে হয় সব ছেড়ে ছুড়ে আমি এই কাশি চলে যাই। যদি যদি এ কথা সত্যি হয় তাহলে সুনীলকে আমি এ বাড়ি থেকে তাড়িয়ে দেব। না ভাইয়া না, এখনো অতটা বাড়াবাড়ি করা ঠিক নয়। ভালো করে বুঝিয়ে সুঝিয়ে দেখো, ঠিক ফিরে আসবে। আর তোমার ওই সুনীল বাবধন সে ধরনের ছেলেই নয়। আর আমি যে কোথায় বলেছি তোমাকে, সুনীল বাবাজিকে যেন বলো না ভাই, তাহলে আমার আবার পিছুটা লাগবে। আপনি আপনি সে বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন নয়নদা। তা তো বটে, তা তো বটে। যা শুধু বললাম তা শুধু তোমার মঙ্গলের জন্য। তাই অনেকক্ষণ এসেছি, সব কাজ করে আসি। ভাই বুঝে সুঝে কাজ করবে, হাজার হোক ছেলে তো। সুনীল সুনীল এত নিচে নেমে গেছে? না না, এই যে আমি কিছুতেই ভাবতে পারছি না। সুনীল সুনীল, আমাকে তুমি ডাকছো বাবা? হ্যাঁ, তোমার সঙ্গে আমার কয়েকটি জরুরি কথা আছে। জরুরি কথা? হ্যাঁ, আমি চাই না তুমি ওই করবীর সঙ্গে আর মেলামেশা করো। কি বলছো বাবা? যা বলছি তা বোঝার মতো বয়স তোমার হয়েছে। আমি কত আশা নিয়ে তোমায় লেখাপড়া শিখিয়েছি, এমএ পাস করেছি। তুমি চাকরি করবে, সংসারের মুখ উজ্জ্বল করবে, এটাই তো তোমার কাছ থেকে আমি আশা করি। বাবা, আজ থেকে এই করবীর বাড়িতে যাওয়া তোমার বন্ধ। একটা ছোট জাতের মেয়ের সঙ্গে মেলামেশা করলে পাড়ার লোকের যে বদনাম রটাবে শুনি বাবা। হ্যাঁ হ্যাঁ, আর সেই সঙ্গে আমি বলে রাখছি, হরিপুরে আমার এক বন্ধুর সঙ্গে তাকে আমি কথা দিয়েছি, তার মেয়েকে আমি এ বাড়ির বড় বউ। আর মেয়েটাও দেখতে শুনতে খারাপ নয়, তার সঙ্গে তোমার কিন্তু বাবা, কোনো কথা আমি শুনতে চাই না। বিয়ে হবে এই মাসে, আর ওই মেয়ের সঙ্গে
না না না, তা কি করে সম্ভব? আমার প্রাণ প্রিয়া করবীকে আমি তো কোনোভাবেই ভুলে থাকতে পারবো না। আমি প্রাণের চেয়েও ভালোবাসি আমার করবীকে। আমার সমস্ত হৃদয় জুড়ে রয়েছে আমার করবী। এক মুহূর্তের জন্যেও আমি তাকে ভুলে থাকতে পারবো না। বই খুললেই আমার চোখের সামনে ভেসে উঠে করবীর মুখ, দুষ্টুমি ভরা হাসি, মেঘের মতো এক রাস কালো চুল। আর সেই করবীকে আমি কি করে ভুলে থাকবো? না না না, আমি পারবো না। গো ভগবান, আমি পারবো না। আমার প্রাণ প্রিয়া করবীকে আমি কিছুতেই ভুলে রাখতে পারবো না। আজই আমি যাব, আজই আমি করবীর কাছে যাব। আমি আর করবীর গলায় মালা দিতে আমি আসছি। করবী, তুমি দাঁড়াও, আমি আজই আসছি। করবী, তুমি এত চেঁচাচ্ছ কেন দাদা? কি হয়েছে কি? কোথায় গিয়েছিলি এতক্ষণ? কেন? আরে, কত বেলা হয়ে গেল দেখেছিস? কখন রান্না চাপাবি? রান্না যে চাপাবো, ঘরে এত চাল নেই, তোমার সে খেয়াল আছে? হ্যাঁ, চাল নেই? তা তুই আমাকে আগে বলবি তো। কখন বলবো? তুমি সেই কোন সকালে বেরিয়ে এখন ফিরছো, তো চালের কথা আমি কাকে বলবো বলো তো? হ্যাঁ, তাই তো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি চালের জন্য। থাক, আর যেতে হবে না। ঘরে অনেক ধার হয়ে গেছে, অনেক অনেক কথা এসেছিল। ও কথা তোকে চিন্তা করতে হবে না, ও সব আমি ব্যবস্থা করে নেবো। দাদা, কি রে? বলছি আমাদের সংসারে অভাব আছে ঠিকই, কিন্তু তাই বলে তুমি যাত্রার কাছে হাত পাতে ছোট হবে? হাত পাততে আমারও বিবেকে বাঁধে রে। কিন্তু কিন্তু কি করব বল, এই পোড়া পেটটাকে যে কিছুতেই বোঝাতে পারি না। বলছি মায়ের যে বাসনগুলো তোলা আছে সেইগুলো বিক্রি করে তুমি দোকানে দেনা না না, ও কথা তুই মুখে আনিস না করবি। দাদা, তোর বিয়েতে দান স্বরূপ দেবো বলে কত দুঃখ কষ্ট সত্ত্বেও ওগুলোকে আমি বিক্রি করি। ঠিক আছে ঠিক আছে, পেটে জ্বালানি ওই শীতের জন্য আগে ধরে তুমি পড়ে থাকো, তাহলে ভগবান পেট ভরিয়ে দেবে। ভগবান ভগবান আমাদের নয় রে, ভগবান আমাদের নয়, ভগবান ওই বড় লোকেদের। তিনি আমাদের দেখেও দেখে না। নইলে যদিও একটা আমি কাজ পেয়েছিলাম, তাও আর 6 মাস লক আউট হয়ে আছে। দাদা, তুমি যে নতুন কাজের জন্য ইন্টারভিউ দিয়েছিলে তার কি হলো? না, তার কোনো খবর নেই। তাই তো মাঝে মাঝে চিন্তায় অস্থির হয়ে উঠি। কিসের চিন্তা দাদা? তোকে পাত্রস্থ করবার। দাদা, আবার যদি তুমি এসব কথা বলো তাহলে তোমার সঙ্গে আমি কথাই বলবো না। কিন্তু আজ না হলো পরের ঘরে একদিন না একদিন তো তোকে যেতেই হবে রে। জানিস করবি, কাল রাতে আমি একটা খুব সুন্দর স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছো তুমি? মস্ত ধনীর ঘরে তোর বিয়ে হচ্ছে, তুই রাজরানী হয়ে বসে আছিস, সেখানে নহবতের সানাই বাজছে, আর আলো চারিদিকে ঝলমল করছে, আর আমি দিব্যি পেট পুড়ে খাচ্ছি। দাদা, এই যাতা বলছো তুমি দাদা? জানিস করবি, তুই শ্বশুর বাড়ি গিয়ে আমায় ভুলে যাবি না তো? আচ্ছা দাদা, তুমি কি পাগল হয়ে গেলে দাদা? জানিস, মেয়েরা স্বামী সংসার পেয়ে মা বাবাকে ভুলে যায়, আর আমি তো কোন হতভাগা দাদা। দাদা, সেই থেকে তুমি কি সব বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? তোকে আমি রাজরানী করব। ওরে আমি রিক্ত নিঃস্ব অসহায় হলেও আমার মাথার ওপর রয়েছে মা বাবার অশেষ আশীর্বাদ, অশেষ আশীর্বাদ। দাদা, দাদা যেন আমার বিয়ের চিন্তায় দিন দিন অস্থির হয়ে উঠেছি। আমি যেন দাদার মাথায় একটা বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছি। আর সেই বোঝা নামাতেই আমি ছুটে এসেছি করবী। সুনীলদা, তুমি আজ থেকে আর সুনীলদা নয়, বলো প্রিয়তম। বাড়িতে বাবার মত পেয়েছি বুঝি? হ্যাঁ, না মানে তুমি নিচু জাত বলে বাবা মতামত দেননি, তোমার সঙ্গে আমাকে মিশতে বারণ করেছেন, এমনকি হরিপুরে আমার বিয়ে ঠিক করেছেন। ভালোই হয়েছে সুনীলদা, তোমার বাবার পছন্দ মতো পাত্রীকে বিয়ে করে তুমি
তুমি সুখী হও। না করবি না, আমি তা পারবো না। বাবার মতের বিরুদ্ধে গিয়ে আমি তোমাকে আজই স্ত্রী বলে গ্রহণ করতে চাই। ছি, ও কথা বলতে নেই। আমার পরিজন তার অবাধ্য হওয়া, তার অবাধ্য হওয়া যে পাপ, তার অবাধ্য হও না তুমি। বাড়ি যাও, তুমি বাড়ি ফিরে যাও। কথাটা বলাটা যতটা সহজ, বাস্তবে পরিণত করাটা ততটা সহজ নয় করবি। নদীর ওপারে পৌঁছে গিয়ে এপারে ডুবন্ত মানুষকে বুদ্ধি দেয়া যায়, কিন্তু কিন্তু জলে নেবে তাকে কিনারায় পৌঁছে দেওয়াটা অন্য ব্যাপার। তুমি বিশ্বাস করো করবি, তোমাকে ছাড়া আমি যে বাঁচতে পারবো না। আমি তুমি ভুল করো না সুলেন্দা, তুমি ভুল করো না। আমার জন্য তুমি তোমার বাবার কাছে বড় হয়েছিও না। আমি কাউকে চাই না করবি, আমি শুধু তোমাকে চাই। তোমাকে নিয়ে আমি এখান থেকে চলে যাব দূরে, অনেক দূরে, যেখানে হিংসা বিদ্বেষ থাকবে না, উঁচু নিচু জাত ভেদাভেদ থাকবে না, থাকবে শুধু প্রেম প্রীতি আর বুক ভরা ভালোবাসা। সুলেন্দা, আমাকে তুমি ভালোবাসার কাঙাল করে ফিরিয়ে দিও না করবি। আমি চাই না তোমার মতো শিক্ষিত ছেলে আমার জীবনের সঙ্গে জড়িয়ে তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাক। আমাদের এতদিনের প্রেম ভালোবাসা তাহলে সবই কি মিথ্যে করবি? জানি না, আমি কিচ্ছু জানি না। আমার তুমি ক্ষমা করো সুলেন্দা। ও, এতদিন তাহলে তুমি আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছো? বলো করবি, কেন তুমি আমার জীবনটাকে ভালোবাসার রঙিন স্বপ্ন দেখিয়ে তুমি বিশ্বাস করো করবি, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। আমি চলেই যাচ্ছি, আর কোনোদিন আমি তোমাকে বিরক্ত করতে আসবো না। রাস্তায় চলতে চলতে তোমার মুখটা হয়তো আমার মানসপটে বারবার ভেসে উঠবে। তখন আমি জানবো করবি নামে একটি মেয়েকে আমি ভালোবাসতাম, যে আমার সঙ্গে প্রতারণা করেছে। আমারও শেষ কথাটা তুমি শুনে যাও। প্রতারণা আমি করিনি। আমিও তাকে মনে প্রাণে ভালোবাসি। মেয়েরা যাকে একবার মন দেয় থেকে আর মন ফিরিয়ে নিতে পারে না। তাই আমি যতদিন বাঁচবো শুধু তোমার সাথে আমি মুখে আঁকড়ে নিয়ে বাঁচবো, শুধু তোমার সাথে। তোদের সব কথাই আমি শুনেছি বাইরে থেকে। দাদা, সুনীল তোকে মনে প্রাণে ভালোবাসে। ওকে তুই এভাবে ফিরিয়ে দিস রে। দাদা, সুনীল আমার বাল্য বন্ধু, ছোট থেকে ওকে আমি চিনি। ও ভীষণ একগুঁয়ে, তোকে না পেলে হয়তো ওর জীবনটা ব্যর্থ হয়ে যাবে। সরোবরের জারে মাঝে সরোবরের স্বপ্ন যারা দেখে তারা বাঁচে না মহেশ, তারা বাঁচে না। আকণ্ঠ তৃষ্ণা নিয়ে শুধু ঘুরে বেড়ায় জীবনের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। আমি বুঝি রে, আমি সবই বুঝি। করবিও তোকে মনে প্রাণে ভালোবাসে, অন্য কাউকে বিয়ে করবে না। তাই তো করবিকে আমি তোর হাতেই তুলে দেব। সমাজ, এই পবিত্র প্রেমের কাছে এই কঠোর সমাজকেও হার মানতে হয় রে। ঠিক কথাই বলেছো। হ্যাঁ, তোমরা ঠিক কথাই বলেছো। নিবারণ কাকা, হ্যাঁ তুমি? আমি ঠিক সময় হাজির হয়েছি। বলো, আমার চোখকে ফাঁকি দিয়ে তুমি কোনো কাজ করতে পারবে না বড় খোকা বাবু। নিবারণ কাকা, এই দেখো, বলি হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? নাও, এই সিঁদুরটা ধরো। শাখা, সিঁদুর, আলতা আমি সব কিছু এনেছি। তুমি? আচ্ছা খোকা বাবু,
তুমি কি বোকা বেনে গেলে? না, আরে কি বলছো তুমি? কি ভাবছো তুমি? শোনো শোনো খোকা বাবু, শোনো। কি করে আমি জানলাম? আমি জানি অনেক দিন থেকে তুমি ওই মামুনির সঙ্গে মেলামেশা করো। সত্যিই বড় খোকা বাবু, এই করবি দিদিমণির সঙ্গে তোমাকে তোমাকে খুব সুন্দর মানাবে। না না না, এই সিঁদুরটা ধরো, নইলে এক্ষুনি একটা অনর্থক বাঁধবে। আরে যাও দিদিমণি, এগুলো ধরো, এগুলো ধরো। এই পাষাণ কালীর মন্দিরে পুজো হচ্ছে। এই দেবীকে সাক্ষী রেখে তোমার স্মৃতিতে আমি সিঁদুর পরিয়ে দিলাম। আজ থেকে তুমি আমার সহধর্মিণী। আমি যে বাড়ির চাকর। আপনি বয়সে আমার থেকে অনেক বড়, আপনি আমার গুরুজন। আপনাকে প্রণাম করলে আমার কোনো দোষ হবে না। তাছাড়া আমার নতুন জীবনে চলার পথে আপনাদের আশীর্বাদই হবে আমার পার্থিব। এই দেখো দেখি, আমি তোমাকে আশীর্বাদ করি মামনি। তুমি তুমি সুখী হও, তুমি চির শ্রীমন্তিনী হও। হ্যাঁ, তুমি তুমি সুখী হও মা, তুমি সুখী হও। খোকা বাবু, আমি কতক্ষণে বাড়ি ফিরে যাচ্ছি, আর ওই বাড়ি ফিরে সব কিছু ব্যবস্থা করছি। তুমি তুমি আমার এই মামনিকে নিয়ে তাড়াতাড়ি চলে এসো কিন্তু। হ্যাঁ, তাড়াতাড়ি চলে এসো। দাদা, মাগো, তুমি স্বর্গ থেকে চেয়ে দেখো, তোমার করবি আজ শ্বশুর বাড়ি যাচ্ছে। তুমি তুমি ওকে আশীর্বাদ করো মা, অভাগীকে তুমি আশীর্বাদ করো। দাদা, দাদা বলে স্নেহের দরিয়ায় আর জোয়ার বইয়ে দিস না। তুই যে মেয়ে ছেলে, তোকে যে পরের ঘরে যেতেই হবে। দাদা, আজ থেকে আমি একা, শুধুই একা। দুঃখের সময় পাশে থেকে কেউ আর আমাকে কেউ ভালোবাসবে না। কেউ স্নান ঘর কথা স্মরণ করিয়ে দেবে না। ভাতের থালা নিয়ে কেউ পদপানে চেয়ে অপেক্ষা করবে না। হ্যাঁ বল। তুই বন্ধু হয়ে আমার যা উপকার করলি, সে ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। করবি আমার বড় অভিমানী। মা বাবা স্নেহ কি ও জানে না? তুই ওকে নিজের মতো করে গড়ে নিস ভাই। তুই কোনো চিন্তা করিস না মহেশ। তোমাদের এই বিয়েতে আমি কিছুই যৌতুক দিতে পারলাম না, তবে ভগবানের কাছে প্রার্থনা করব তোরা যেন সুখী হোস, তোরা যেন সুখী হোস। সুদের কি চোখের জল ফেলতে আছে রে? এই দেখ আমি কাঁদিনি। আজ যে বড় আনন্দের দিন, আজ আমি কাঁদবো না, আমি হাসবো, আমি হাসবো, আমি প্রাণ ভরে হাসবো। দাদা, কি হলো? কি দেখছো আমার দিকে তাকিয়ে? আমার মানস প্রতিমাকে। যাও, তুমি না। সত্যি করবি, তোমার মতো সুন্দরী স্ত্রী পেয়ে আজ আমি সত্যি ধন্য। না গো না, আমি তোমাকে পেয়ে ধন্য। আজ তুমি আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছো, সত্যি আজ আমি ধন্য। কত না ভাগে আমার এই জীবন ধন্য হলো। স্মৃতিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। সে মালাটি
আশীর্বাদ? কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারছি না। করবীর আজ এইমাত্র বিয়ে হয়েছে। বিয়ে? কার সঙ্গে? আমার বন্ধু সুনীলের সঙ্গে। ও, যা ভেবেছি ঠিক তা। শোনো মহেশ, তোমাকে আমি 3 বছরের জন্য বাড়িটা ভাড়া দিয়েছি, কিন্তু আজ 5 বছর হতে চলল। তাই 7 দিনের মধ্যে টাকাটা না দিতে পারলে তোমাকে আমার এই বাড়িটা ছেড়ে দিতেই হবে। কাকা বাবু, আপনি দয়া করে আমাকে আর একটা বছর সময় দিন। 8 দিনের বেশি আমি একটা দিনও সময় দেব না। না না এই টাকা দাও। না না, আপনারা নির্দয় আপনি হবেন না। দেখো মহেশ, এতদিন আমি একটা আশাতে ছিলাম, কিন্তু সেই আশাই যখন আমার ছাই পড়ল, তখন আমি 7 দিন পরেই আসবো। কথাটা মনে রেখো। কাকা বাবু, এই আমার শেষ কথা। পৃথিবীর কতগুলো মানুষ আছে যারা অর্থের অহংকারে মানুষকে মানুষ বলে মনে করে না, মেয়ের বয়সী মেয়েদের জীবন সঙ্গিনী করতেও দ্বিধাবোধ করে না। না না, এইসব আমি কি ভাবছি? এখন এখন আমার হাতে অনেক কাজ, করবীকে বিদায় করতে হবে। আর ভগবান, তোমাকে কোনোদিন আমি প্রাণ ভরে ডাকিনি, আজ তোমায় আমি প্রাণ ভরে ডাকছি। আমার বোন করবীকে তুমি আশীর্বাদ করো, তুমি সুখী করো ভগবান, তুমি সুখী করো। দূর, আনন্দে এখন যে আমি কি করব আমি কিন্তু ভেবেই পাচ্ছি না। আজ যদি গিন্নিমা বেঁচে থাকতেন, তার বড় খোকা বাবু বিয়ে করে বউ নিয়ে আসছে, কত আনন্দই না পেতেন। তাকে বরণ করে ঘরে তুলতেন। দূর 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 দূর। কি হলো রে নিবারণ? আরে একা একা দাঁড়িয়ে কি বলছিস? আজ বড় আনন্দের দিন কর্তা বাবু, আজ বড় আনন্দের দিন। আনন্দের দিন? হ্যাঁ, আমাদের বড় খোকা বাবু বিয়ে করে বউ নিয়ে বাড়িতে আসছে। সুনীল? সুনীল বিয়ে করেছে? এ তুই কি বলছিস? আমি ঠিকই বলছি কর্তা বাবু। আমি ওই পাশের বাড়ির করবী মামনিকে আমাদের বড় খোকা বাবু বিয়ে করে বাড়ি নিয়ে আসছে। করবীকে সুনীল বিয়ে করেছে? না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। আমার সুনীল আমার অবাধ্য হতে পারে না। আপনি তো উত্তেজিত হচ্ছেন কেন? আরে বড় খোকা বাবু বিয়ে করেছে, তাতে কি হয়েছে? আপনি ব্যাপারটা মেনে নিন। আমার সুনীল এরকম করতে পারে না নিবারণ। আমি যে ভাবতে পারছি না। বাবু শুনুন, আজকালের দিনে এসব হয়। আপনি ব্যাপারটা মেনে নিন। বড় খোকা বাবুকে আপনি তো প্রাণের চাইতে অনেক অনেক বেশি ভালোবাসেন। তাহলে কেন এই সুনীলের বিয়েটা আপনি মেনে নিচ্ছেন না? কি করে মেনে নি নিবারণ? এ বিয়ে আমি কি করে মেনে নি? আমার কথার অবাধ্য হয়ে সুনীল যেভাবে বিয়ে করতে পারে, দেখুন আমি ভাবতে পারছি না। দেখুন বড় বাবু, দেখুন ওই করবী পাশের বাড়ির মেয়েটা সত্যি খুব ভালো মেয়ে। আর সুনীল যদি বিয়ে করে থাকে, তাকে আপনার মেনে নেওয়াই উচিত। একটা ছোট জাতের মেয়ের সঙ্গে বিয়ে আমি মেনে নিতে পারছি না। কেন পারবেন না? বাবা, আমাকে তুমি ক্ষমা করো বাবা। তোমার স্পর্ধা থেকে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আমার আদেশ অমান্য করে তুমি? না মানে কি আছে ওই মেয়েটার মধ্যে? শিক্ষা দীক্ষা শালীনতা কিছুই তো নেই। বাবা,
আমাদের বংশের মান মর্যাদার কথা তুমি তুমি একবারও ভেবে দেখলে না শুনি? পৃথিবীতে এতই কি মেয়ের অভাব ছিল যে একটা একটা ছোট জাতের মেয়েকে তুমি জীবন সঙ্গিনী করে আনলে? তুমি তুমি না শিক্ষিত, এমএ পাস। তোমাকে তোমাকে আমার উপযুক্ত ছেলে বলে আমি গর্ববোধ করতাম। এই তোমার শিক্ষা, এই তোমার মনুষ্যত্ব। ছি 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 ছি। বাবা, আমাকে তুমি ক্ষমা। ক্ষমা? যে অন্যায় তুমি করেছো তার কোনো ক্ষমা হয় না শুনি। এই চাটুর যে বাড়ির আদর্শকে তুমি ধূলিসাৎ করে দিয়েছো। পাড়া প্রতিবেশীরা আমায় দেখে বিদ্রুপ করবে, আমার দিকে আঙুল তুলে বলবে, ওই দেখো ওই যে যাদব চ্যাটার্জি যাচ্ছে। না না না, করতে পারবো না। কেন কেন তুই ছোটবেলায় মরে যাসনি? তাহলে তো আমাকে এত বড় অপমানের মুখোমুখি। কি বলছেন কর্তাবাবু? আপনি কি বলছেন? আপনি 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 যাও কি একটা কিছু ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপায় একটা আছে। শোনো সুনীল, যদি তুমি এ বাড়িতে থাকতে চাও তাহলে ওই মেয়েটাকে তোমায় ত্যাগ করতে হবে। বাবা, আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি নিবারণ। বাবা, ছেলের আপনি আবার বিয়ে দিন বাবা। আমি কোনো আপত্তি করব না। আমাকে শুধু আপনার বাড়িতে ঝিয়ের মতো রাখবেন। বিয়ে হয়ে আমি স্বামীর প্রতি কোনোদিনও কোনো দাবি করব না বাবা। তবু আমাকে আমার এই সেদের সিঁদুর হাতে শাঁখা নিয়ে এই বাড়ি থেকে চলে যেতে বলবেন না বাবা। মামনি, হিন্দু নারীর বিয়ের পরে যে স্বামীর ঘরে থাকতে হয় কাকা, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ কেউ তাকে একটু আশ্রয় দেয় না। এ আশ্রয় দেবে আর না দেবে এ খোঁজ আমার নেওয়ার নেই। আমি চাই তুমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাও। একটা ছোট জাতের মেয়ের মুখে এই বাবা ডাক শুনতে আমি ঘৃণা করছি। ভালো করে আমার মুখের দিকে তাকিয়ে দেখুন তো বাবা, দেখুন আমার মুখে কি আছে কোনো পাপের চিহ্ন? আমার দেহটাকে চিনে দেখুন তো বাবা, আমার রক্ত কি লাল নাকি আমি স্বর্ণ জাত বলে আমার রক্ত সবুজ? না না, মানে আমার জন্য আপনাদের সুখের সংসারে অমানিসা ডেকে আসুক আমি তো চাই না বাবা। আমি চাই আমি চলে যাচ্ছি বাবা। শুধু যাবার সময় আমি আপনাকে দূর থেকে প্রণাম জানিয়ে যাচ্ছি। দাঁড়াও করবি, তুমি দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাব। না গো না, আমার জন্য তুমি তোমার বাবার কাছে বড় হয়েছে না গো। তুমি তোমার বাবার পছন্দ মতো পাত্রীকে বিয়ে করে তুমি সুখে হও। না না না, আমি তা পারবো না করবি, আমি তা কিছুতেই পারবো না। ভুল করো না গো, ভুল করো না। আমরা গরিব নিচু জাত। তোমাদের এই সুখের সংসারে, তোমাদের এই সমাজে আমার কোনো ঠাঁই হবে না গো। ঠাঁই হবে কোথায় জানো? আমার ঠাঁই হবে ওই গাছতলা। তুই একা যাসনি মামনি, তুই একা যাসনি। তুই আমাকে সঙ্গে নিয়ে চল মামনি, চল। আমি তোকে নিয়ে ওই রাস্তায় গাছতলায় থাকবো। তবু এই সুখের রাজভোগ এই বড় লোকের বাড়িতে আমি আর থাকবো না। তুই চাকরের মতোই থাকবি, এই পরিবারের কোনো ব্যাপারে তুই নাক গলাবি না। কি বললেন? আমি চাকর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন বাবু। আমি চাকর বলি তো এই আপনাদের বাড়িতে পড়ে আছি। তাই তো আপনাদের আদেশ আমি অক্ষরে
অক্ষরে অক্ষরে পালন করেছ। কাকা বাবু, খোকা বাবু, তোমার বাবা এই মামনিকে পুত্রবধূ বলে স্বীকার না করলেও তুমি যখন ওই মামনির কপালের সিঁড়িতে সিঁদুর দিয়ে স্ত্রীর মর্যাদা দিয়েছ, তুমি যেন আমার এই মামনিকে কোনোদিন ভুলে যেও না, কোনোদিন ভুলে যেও না। শোনো সুনীল, আমি জানতে চাই তুমি এই মেয়েটিকে ত্যাগ করবে কিনা? দেবতাকে সাক্ষী রেখে যাকে আমি বিয়ে করেছি, যাকে আমি স্ত্রী বলে মনে প্রাণে মেনে নিয়েছি, তাকে আমি ত্যাগ করতে পারবো না বাবা। তাহলে আমি যে তোর জন্মদাতা বাবা, আমার কথার কোনো মূল্য নেই? ওই মেয়েটাই তোর কাছে সব হলো? শোনো বাবা, আমি বড় হয়েছি, আমার ব্যক্তি স্বাধীনতা আছে। আধুনিক সভ্যতার যুগে প্রত্যেক মানুষেরই পাত্র নির্বাচনের অধিকার থাকে। তুই ছেলে মানুষ চেনার বয়স তোর এখনো হয়নি বাবা। এই বয়সে সবকিছু রঙিন মনে হয়, কিন্তু বাস্তব বড় কঠিন। হয়তো তোর কোনো ভুল হচ্ছে। না বাবা, আমি যা করেছি তা ভেবে চিন্তেই করেছি। তাহলে তুই চলে যা এক্ষুনি এ বাড়ি ছেড়ে। বাবা চুপ! কে তোর বাবা? কে চায় তোর মুখে বাবা ডাক শুনতে? তুই যদি আমার ছেলে হতিস, তাহলে এত বড় অন্যায় তুই কখনো করতে পারতিস না। বাবা! যা, বেরিয়ে যায় বাড়ি থেকে। তুই একটা কুলাঙ্গার। কি? আমি কুলাঙ্গার? হ্যাঁ, তুই এই বংশের কুলাঙ্গার। তোর মুখ আমি আর দেখতে চাই না, তোর মুখ বেশ, আর দেখতে চাই না। তাহলে এই কুলাঙ্গারের মুখ তোমাকে আর কোনোদিন দেখাবো না বাবা। আমি চলেই যাচ্ছি। শীঘ্র যা, তোর ছোঁয়ায় এ বাড়ি অপবিত্র হয়ে যাচ্ছে। এরপর হয়তো এই পূর্বপুরুষদের ছবিগুলো পুরে ভস্মীভূত হয়ে যাবে। যা। আমি এখনই যাচ্ছি বাবা, আমি এখনই চলে যাচ্ছি। তুমি আমাকে আশীর্বাদ করো বাবা। আমি যেন আশীর্বাদ? তোকে আমি আশীর্বাদ করব বাবা? না, তুই আমার কেউ নস। আজ থেকে আমি জানবো, সুনীল বলে আমার কেউ ছিল না, সুনীল বলে আমার কেউ নেই। চলো করবি, দুঃখকে সাথী করে নিয়ে আমার হাত ধরে পথে নেমে চলো। যাবো, আমি নিশ্চয়ই যাব। তুমি যে আমার স্বামী, তুমি যে আমার ইহকাল পরকালের দেবতা। কিন্তু শ্বশুরের ভিটেতে যখন এসেছি, তখন এই শ্বশুরের বাস্তব ভিটেতে আমি নিশ্চয়ই যাব। আমি এই বাস্তুদেবের উদ্দেশ্যে প্রণাম জানাই।